বিয়ের পর যখন প্রথম শ্বশুর বাড়িতে পা রাখলাম, তখনই বুঝে গিয়েছিলাম এই বাড়িতে একজন মানুষের কথাই শেষ কথা, আর তিনি হলেন আমার বড় ননদ। বাড়ির সবাই তাকে যেন একটু সমীহ করেই চলতো। কেউ তার কথার উপর কথা বলতো না, এমনকি শাশুড়ি শ্বশুরও না। প্রথম প্রথম ব্যাপারটা আমার কাছে খুব অদ্ভুত লাগতো। মনে হতো একজন মেয়েকে সবাই এত ভয় পায় কেন। আমি একদিন সাহস করে আমার স্বামী আরিফকে জিজ্ঞেস করেছিলাম, আপার কথা সবাই এত মেনে চলে কেন? আরিফ খুব শান্ত গলায় বলেছিল, আপা যা বলে তাই করে, উনি ভুল বললেও তর্কে যেও না। আমি আরো অবাক হয়ে গিয়েছিলাম, মানুষটা এমন কি যে সবাই এত হিসাব করে কথা বলে। আমার ননদের নাম ছিল নীলা। নীলা আপা একটা ব্যাংকে চাকরি করত। খুব নিয়ম মেনে চলা মানুষ। ভোর 6টায় ঘুম থেকে উঠে হাঁটতে যেত, 8টার মধ্যে চা নাস্তা টেবিলে চাই চাই, সঙ্গে খবরের কাগজ। তারপর ঠিক 10টায় অফিস। বিকেল 4টায় ফিরে এসে কিছুক্ষণ বারান্দার আরামদায়ক কেদারায় বসে থাকত। সন্ধ্যায় আবার একটু হাঁটাহাঁটি, তারপর রাত 9টার মধ্যেই ঘুম। পুরো জীবনটা যেন ঘড়ির কাঁটার সঙ্গে বেঁধে রেখেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সে বাড়ির কোনো কাজ করতো না, কারোর সঙ্গে গল্প করতো না, হাসতো না, সাজগোজ করতো না। সবসময় সাদাসিধে একটা মানুষ হয়ে থাকতো। আর সবচেয়ে কষ্টের ব্যাপার ছিল, আমার সঙ্গেও সে খুব কম কথা বলতো। আমি কিছু জিজ্ঞেস করলে শুধু হ্যাঁ, না, আচ্ছা, এই পর্যন্তই। শুরুতে আমি অনেক চেষ্টা করেছিলাম তার সঙ্গে মিশতে, কিন্তু তার এই ঠান্ডা নির্লিপ্ত ব্যবহার ধীরে ধীরে আমার ভিতরে বিরক্তি তৈরি করেছিল। একটা সময় গিয়ে সত্যি তাকে অপছন্দ করতে শুরু করি। মনে হতো, মানুষ এত রুক্ষ হয় কিভাবে। একদিন বাড়িতে কেউ ছিল না। দুপুরবেলা আমার খালা শাশুড়ি এসেছিলেন। গল্প করতে করতেই হঠাৎ আমি নীলা আপার প্রসঙ্গ তুললাম। আমি বললাম, খালা, আপা এমন কেন? সবাই এত ভয় পায় কেন তাকে? আমার প্রশ্ন শুনে তিনি অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, নীলা আগে থেকে এমন ছিল না মা, একদমই না। আমি অবাক হয়ে তার মুখের দিকে তাকালাম। তিনি ধীরে ধীরে বলতে শুরু করলেন, এই মেয়েটা ছিল পুরো বাড়ির প্রাণ। সারাক্ষণ হাসতো, গল্প করত, সবার জন্য ছুটে বেড়াতো। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই ওকে খুব ভালোবাসতো। আমি নিঃশব্দে শুনছিলাম। তারপর ওর বিয়ে হলো, খুব ভালো পরিবারে। জামাইও খুব ভালো ছিল, সবাই নীলাকে মাথায় করে রাখত। কিন্তু 2 বছর পার হয়ে গেলেও ওদের সন্তান হলো না। পরে ডাক্তার দেখানোর পর জানা গেল, নীলার জরায়ুতে এমন একটা সমস্যা আছে, যার কারণে ও কোনোদিন মা হতে পারবে না। খালার গলা কেঁপে উঠল। যে মানুষগুলো একসময় বলতো নীলাকে ছাড়া তাদের সংসার চলে না, তারাই ধীরে ধীরে বদলে গেল। মেয়েটাকে অপায় বলল, অভিশাপ বলল, শেষ পর্যন্ত তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দিল। আমার বুকের ভিতরটা ধক করে উঠল। খালা আবার বললেন, ওই সময়টা নীলা অনেক অপমান সহ্য করছে মা, এতটাই যে ওর ভিতরে হাসি খুশি মেয়েটা একদিন পুরোপুরি মরে গেছে। আমি নিঃশব্দে বসেছিলাম, গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। তিনি আরও বললেন, এই বাড়ির সবাই ওকে একটু বেশি সহ্য করে, একটু বেশি মানিয়ে চলে, কারণ সবাই জানে মেয়েটা ভিতর থেকে কতটা ভাঙ্গা। আরিফ তো তার আপাকে ভীষণ ভালোবাসে, সে চায়নি তুমি আপাকে করুণা করো, তাই তোমাকে কিছু বলেনি। সেদিন কথাগুলো শুনে আমার ভেতরে হঠাৎ করেই সব বদলে গেল। যে মানুষটাকে আমি অহংকারী ভাবতাম, সে আসলে নিজের ভাঙ্গাচোরা আত্মসম্মানটা বাঁচিয়ে রাখতে শক্ত একটা মুখোশ পরে আছে। সেদিন রাতে আরিফ বাসায় ফিরলে আমি তাকে সব বললাম। কথা বলতে বলতে দেখলাম তার চোখ ভিজে উঠেছে। সে আস্তে করে বলল, আমার আপা খুব ভালো ছিল রিমি, খুব ভালো। আমি বুঝতে পারলাম এই পরিবারের সবচেয়ে গভীর কষ্টটার নাম নীলা। তারপর থেকে আমি নীলা আপার কাছে আরও বেশি করে যেতে শুরু করলাম। রান্না করতে গেলে জিজ্ঞেস করতাম, আপা আজ কি রান্না করব? শাড়ি বের করলে বলতাম, এই রংটা কেমন হবে? অফিস থেকে ফিরলে চা গিয়ে দিতাম, কিন্তু সে একই রকম রয়েই গেল, চুপচাপ, নির্লিপ্ত, দূরের মানুষ। আমি তাকে নিয়ে মার্কেটে যেতে চেয়েছি,
আত্মীয়র বাসায় বেড়াতে যেতে বলেছি। এমনকি একদিন বলেছিলাম, চলুন না আপা, একটু ঘুরে আসি। সে শুধু মাথা নেড়ে বলেছিল, ভালো লাগে না। তবু আমি হাল ছাড়িনি। এর মাঝেই জানতে পারলাম আমি মা হতে চলেছি। পুরো বাড়িতে যেন আনন্দ নেমে এলো। শাশুড়ি আমাকে একদম চোখের আড়াল হতে দিতেন না। আরিফ সারাক্ষণ খোঁজ নিত, শুধু নীলা আপা আগের মতোই দূরত্ব রেখে চলত। একদিন রাতে সবাই একসঙ্গে বসে গল্প করছিলাম। কে যেন বলল, দেখি এবার ছেলে হয় নাকি মেয়ে। আরিফ হেসে বলল, আমার কিন্তু ছেলে চাই। শ্বশুর মুচকি হেসে বললেন, আমার নাতনি হলে বেশি ভালো লাগবে। আমি তখন হেসে বলেছিলাম, আমার মেয়েই চাই, একদম নীলা আপার মতো। কথাটা বলে আমি নীলা আপার দিকে তাকালাম। দেখলাম তার শক্ত মুখটা কেমন যেন কেঁপে উঠেছে। চোখে অদ্ভুত একটা মায়া নেমে এলো। তারপর সে হঠাৎ উঠে নিজের রুমে চলে গেল। বাড়ির সবাই ব্যাপারটাকে স্বাভাবিক ভেবেছিল, কারণ এমন করে উঠে যাওয়া তার জন্য নতুন কিছু ছিল না। কিন্তু সেদিন আমি বুঝেছিলাম নীলা আপার ভিতরে দরজাটা কোথায়। 9 মাস পর আমার কোল জুড়ে এলো একটা ফুটফুটে কন্যা সন্তান। পুরো বাড়িতে আনন্দের বন্যা বয়ে গেল। হাসপাতালের কেবিনের সবাই একে একে এসে মেয়েটাকে দেখে যাচ্ছিল। সেদিন বিকেলে নীলা আপাও এলো। সে খুব ধীরে ধীরে আমার মেয়ের কাছে এগিয়ে গেল। কিছু না বলে শুধু তাকিয়ে রইল। তার চোখ দুটো কেমন ভিজে উঠছিল। কিছুক্ষণ পর সে ফিরে যেতে এলো। আমি তখন হঠাৎ তার হাতটা ধরে ফেললাম। সে অবাক হয়ে আমার দিকে তাকালো। আমি মেয়েটাকে তার কোলে তুলে দিয়ে বললাম, এইভাবে চলে গেলে হবে না আপা, এটা শুধু আমার না, এটা আপনার মেয়েও। কথাটা বলা মাত্রই যেন সময় থেমে গেল। নীলা আপা প্রথমে কিছুই বলতে পারল না। তারপর হঠাৎ করেই তার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে শুরু করলো। অনেক বছরের জমে থাকা কষ্ট, অপমান, না পাওয়া সব যেন ওই কান্নার সঙ্গে বেরিয়ে আসছিল। সে আমার মেয়েটাকে বুকের সঙ্গে এত শক্ত করে জড়িয়ে ধরেছিল যেন কেউ ছিনিয়ে নিবে। আমি প্রথমবার দেখলাম নীলা আপা কাঁদছে। ঠিক সেদিন আমি প্রথমবার দেখলাম তার মুখে এক ফোঁটা শান্তি। কিছুক্ষণ পর যখন সবাই কেবিনে ঢুকলো, তখন তার অবাক হয়ে তাকিয়ে রইল, কারণ তাদের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা সেই রুক্ষ শক্ত নীলা না। অনেকদিন পর যেন তাদের পুরনো নীলা ফিরে এসেছে। আরিফ তখন চুপচাপ দাঁড়িয়েছিল। তার ভেজা চোখ দুটো একবার নিজের আপার দিকে, আরেকবার আমার দিকে তাকাচ্ছিল। সেই চোখে আমি কৃতজ্ঞতা দেখেছিলাম, গভীর নিঃশব্দ কৃতজ্ঞতা। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর গল্প আরও পড়ার জন্য, শোনার জন্য আমাদের ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।